ধরেন জামাতের আমিরের যে আসন, আমির সাহেব পাশ করছে কিনা এটা নিয়ে এলাকার লোকদের যারা ভোটার তাদের সন্দেহ আছে। আমি কিছু বলবো না, আমি বললে বলবো যে লোক খারাপ, হ্যাঁ শুধু সমালোচনা করে। তো আমি বলতেছি এলাকার ভোটারদের সন্দেহ আছে। তো আবার আমি 16 আসনের ব্যাপারে বলতে পারি, আমিনুল হক যে এই ভোটের ব্যবধানে জেতার কথা, যেহেতু আমি ওই এলাকার বাসিন্দা, ওইখানে আমাদের এই জামাত ইসলামের যিনি এই শ্রদ্ধেয় জামাতের আমির পাস করেছেন কিনা এই যে আপনি আশঙ্কার কথা বললেন, এটা এলাকার লোকের কথা বললেন, এর কোনো ভিত্তি কি আছে নাকি মানুষের কথার? লোকে বলে, লোকের কথা গুরুত্বপূর্ণ, নাগরিক তারা। আবার আমি, এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে গুঞ্জন, এটা মানুষজন গুঞ্জন করছে যে জামায়াতের আমির সাহেব আসলে জিতেছেন কিনা ইত্যাদি। তো এইটা কিন্তু আনফরচুনেটলি ঢাকা 17-র ব্যাপারেও এই গুঞ্জন আছে যে ওখানে যিনি আমাদের এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই আসনে জামায়াতের প্রার্থীর সাথে জামায়াতের তরফ থেকে এবং কিছু কিছু ওই আসনের কিছু ব্যক্তিরাও কিন্তু মনে করে যে 4000 ইট ইজ ভেরি ক্লোজ, তো এখানে কোনো ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে কিনা এই অভিযোগ আছে। তো এগুলো অভিযোগ থাকবে, গুঞ্জন থাকবে, আমরা একেবারে প্রমাণ ছাড়া এগুলো নিয়ে কথা না বলাটাই ভালো হবে। এমপির পরিকল্পনা কি, আমরা কি দেখতে পাচ্ছি? ইলেকশনের সময় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম যে উই হ্যাভ আ প্ল্যান, বাই হ্যাভ আ প্ল্যান। এখন আমরা কি দেখতে পাচ্ছি, কি প্ল্যান হচ্ছে মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকে একজন দলীয় ব্যবসায়ীকে, যিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। এটা তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা শুধু আমরা বলতেছি না, এটা যারা বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং খাত সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তাদের মন্তব্য হচ্ছে এখানে তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। যার লোন ডিফল্ট আছে, যিনি একজন ঋণ খেলাপি, সেই ঋণ খেলাপিকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন। টিআইবি বলছে যে নতুন গভর্নর আগে ঋণ খেলাপি ছিলেন, কিন্তু ঋণ খেলাপি হলেই কি তাকে অযোগ্য বলা যায় কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যায়। কারণ বাংলাদেশ শিডিউল করা হয়েছে, আর হ্যাঁ শিডিউল করা হয়েছে, যেটা 10 বছরের জন্য ঋণ খেলাপি বললে একটু খারাপ শোনায়, ঋণ খেলাপি বলে একটু খারাপ শোনায়, আমরা বলতে পারি যে টিআইবি বলছে, রিস্কেডিউল করেছে টিআইবির তথ্য মতে। এখন 10 বছরের জন্য তাকে সময় দেওয়া হয়েছে, এই বিষয়টিও তো এখনো সেটেলড না। আপনি একটা ফ্যাক্টরি চালান, সেই ফ্যাক্টরিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনি জানেন যারা গার্মেন্টস ফ্যাক্টরি, তাদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন এটা খুব সহজ একটা বিষয়। সেই একটা ফ্যাক্টরিতে আপনাকে ঋণ নিয়ে সেই ঋণের আবার খেলাফ করতে হয়েছে, তাকে আপনি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠান? এটা একটা নরমাল কোন ব্যাংকিং প্রতিষ্ঠান। এটা কেন যোগ্যতা? বিএনপি সরকার গঠন করছে, বিএনপি তার দলীয় লোক দিবে না? এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হইছে এখন? না, তার মানে আপনি তো এগ্রি করছেন ভাই। আরে ভাই, এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি এটা উচিত কি উচিত না? ন্যারেটিভ এটা ডেফিনেটলি উচিত। আপনি যদি মনে করেন একটা লোক 6000 পাতার সিভি আছে, তার 50টা ডিগ্রি আছে, যোগ্য, আমি মনে করি না সে বেসিক জিনিস বুঝে না। খুব অন্যায় হয়েছে, উচিত ছিল জামাত ইসলামের একজন লোককে গভর্নর বানানো। এটা না করাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি। রনি ভাই কিন্তু আজকে কাইন্ড অফ ওই কাজটাই করার চেষ্টা করছেন যে উনি এটা একদম অনুপ্রবেশ। আমি বলি না বিএনপি লোক হলো তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আপনি একবারও পরিষ্কার করে বলেন নাই যে একবার না, বহুবার বলছি আমি। প্রধানমন্ত্রী বলেছেন যে মোহন রায়হানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং তখন বলা হয়েছে এটা কি কর্নেল তাহেরের কবিতার বিষয়ে অভিযোগ? তখন বলেছে হ্যাঁ সেটাও একটা অভিযোগ, এইজন্য তাকে আপাতত পুরস্কার দেওয়া হয়নি, আমরা অভিযোগ যাচাই করে দেখব। এটা প্রথম আলোর 26শে ফেব্রুয়ারির নিউজ। আমি বলি আমি এখানে আরো নিউজ আছে। এই যে অভিযোগ যেটা করছেন মিয়া গোলাম পরোয়ার সাহেব, যে অল্প কিছু ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তো বিএনপিও করছে। আমি ভোট দিচ্ছি ঢাকা 16 আসনে আমিনুল হক, তাকে আমি সকালবেলা গেছি আরো 2-3টা কেন্দ্রেও গেছি দেখার জন্য। তো 12টা 1টা পর্যন্ত মনে হচ্ছিল এখানে আমিনুল হক হয়তো বিপুল ভোটের ব্যবধানে জিতবে, পরে দেখা গেল না, সে 2500-3000 ভোটের ব্যবধানে হেরে গেছে। আচ্ছা, তো বিএনপিও এরকম তো বহু জায়গায় অল্প কিছু ভোটের ব্যবধানে 1500, 2000, 3000, 4000 ভোটের ব্যবধানে বহু প্রার্থী হেরে গেছে। ফলে এই অভিযোগ তো বিএনপির বরং আরো স্পষ্ট স্পেসিফিক আছে যে এই যে বিতর্কিত কলঙ্কিত পোস্টাল ব্যালট, এইটা আপনারা কোথায় কিভাবে যুক্ত করে আপনাদের প্রার্থীদেরকে জিতাইলেন। এবং জামাত ইসলামের যেটা তারা মনে করছে যে তাদের জনপ্রিয়তা বেড়েছে, এবং জামাত ইসলাম এবং এনসিপি থেকে এই অভিযোগটা প্রায় শোনা যায় যে ভোটের সময় বড় দলের রাজনৈতিক প্রভাবের কারণে তারা অনেক জায়গায় টিকতে পারেননি। প্রভাব তো উল্টাটা আমি বলবো। প্রভাব বলতে এইখানে নির্বাচনে ধরেন আপনার বিএনপি তো এক অর্থে বিরোধী দলে থেকে নির্বাচন করছে, সরকার, এনসিপির পজিশন, জামাত ইসলামের পজিশন এবং কোনো বাম দলের পজিশন বেশ কিছু ইস্যুতে, সব ইস্যু বলবো না, বেশ কিছু ইস্যুতে একাকার ছিল, সেখানে বিএনপি একদম বিপরীত মেরুতে ছিল বড়। তো ফলে এখানে বিএনপিকে তো অনেক বিএনপি দেখেন এই সাই ভোটার যারা, নীরব ভোটার যারা, তাদের উপর নির্ভর করা ছাড়া বিএনপির তো আর কোনো অপশন ছিল না। বিএনপির নেতাকর্মীরা কোনো জায়গায় আরো ভোট কাটার মেশিন হিসাবে কাজ করতেছিল, তাদেরকে দেখে লোকজন আরো ভোট দিতে নিরুৎসাহিত হচ্ছিল। এমন একটা কন্ডিশনে ইলেকশনটা পার করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে অভিযোগটা যেটা করলেন যে অল্প কিছু ভোটের ব্যবধানে জামাতের প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে, সেই হিসাবটা করলে বিএনপির তো আরো আসন বাড়ার কথা,
অন্তত ঢাকার আসনগুলোর কথা আমি বলতে পারি। এই যে ইভেন ধরেন জামাতের আমিরের যে আসন, আমির সাহেব পাশ করছে কিনা এটা নিয়ে এলাকার লোকদের যারা ভোটার তাদের সন্দেহ আছে। আমি কিছু বলবো না, আমি বললে বলবো যে লোক খারাপ, হ্যাঁ শুধু সমালোচনা করে। তো আমি বলতেছি এলাকার ভোটারদের সন্দেহ আছে। তো আবার আমি 16 আসনের ব্যাপারে বলতে পারি, আমিনুল হক যেই ভোটের ব্যবধানে জেতার কথা, যেহেতু আমি ওই এলাকার বাসিন্দা, ওইখানে আমাদের এই জামাত ইসলামের যিনি এই শ্রদ্ধেয় জামাতের আমির পাশ করেছেন কিনা এই যে আপনি আশঙ্কার কথা বললেন, এটা এলাকার লোকের কথা বললেন, এর কোনো ভিত্তি কি আছে নাকি লোকের কথা? মানুষের কথার লোকে বলে, লোকের কথা গুরুত্বপূর্ণ, নাগরিক তারা। আবার আমি বলি 16 আসনের কথা, যে সেখানে আমি যেহেতু বাসিন্দা এবং আমি দেখেছি, আমাদের যেটা ধারণা ছিল নাগরিক হিসেবে, সাধারণ বাসিন্দা হিসেবে, যে আমিনুল হক যে ভোটের ব্যবধানে জেতার কথা সেইটা তারে বসাইয়া তারপরে কিছু ভোট বাড়াই দিয়ে ওই প্রার্থীকে জিতে দেওয়া হয়েছে। এই যে বাতেন সাহেব, তারে লোকজন ভালো করে চিনেই না, পাশ করার দূরের কথা, একটা লোককে তো চিনতে হবে। আর সেখানে আমিনুল হক এখানে দীর্ঘদিন ধরে কাজ করে, হ্যাঁ জনপ্রিয় লোক, লোকজনের সাথে একটা সম্পর্ক আছে। ফলে এই সময় ইঞ্জিনিয়ারিং এর আলাপ যদি করেন, ইঞ্জিনিয়ারিং এর আলাপটা দুই দিকেই আছে অভিযোগটা, এবং সেই অভিযোগগুলো আমি মনে করি শুধু একতরফাভাবে জামাতের ক্ষেত্রে কেন হবে। বিএনপির যে অভিযোগগুলো আছে, প্রথম অভিযোগ হলো পোস্টাল ব্যালটের কেলেঙ্কারিটা আপনারা কি করছেন, এই পোস্টাল ব্যালটের জাদুটা আমরা বুঝতে চাই, এই জাদু কেমনে ওয়ার্ক করছে এইটা বুঝলে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। আবার আসবো আপনার কাছে সারওয়ার তুষার, এই যে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনা যেটির কথা বলছিলেন তিনি, যে ফেসবুকেও জয় এবং তারপর আমরা বাস্তবে দেখলাম মাঠের চিত্র আর আসলে একটু আলাদা, ধর্মের ব্যবহার করে যে রাজনৈতিক প্রচারণা চালানো, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং জামাতের আমিরের জেতার প্রসঙ্গটি তুলেছেন তিনি, যে মানুষের মধ্যে ধারণা, সেই এলাকার ধারণা, সেটি উল্লেখ করছিলেন। এই প্রসঙ্গে কিছু বলার আছে কিনা? কয়েকটা জিনিস, একটা হলো ধর্মের ব্যবহার। ধর্মের ব্যবহার কে করে নাই? বিএনপির আমি অসংখ্য নেতার আপনাকে ভিডিও বক্তব্য শোনাতে পারবো। বেগম খালেদা জিয়ার নাম নিলে অজু করতে হবে, এবার বিএনপিকে ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন, এরকম অসংখ্য কথা বিএনপির তরফ থেকে বলা হয়েছে, স্থানীয় পর্যায় থেকে। ঠিক আছে, হুমকি দেওয়া হয়েছে যেমন, একইভাবে তারাও যথাসাধ্য ধর্মের, কিংবা আমরা হচ্ছে অমুক পীর আউলিয়ার বংশ, এগুলো সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ক্লিপ আছে। তো জামায়াত ইসলামী যেহেতু নামের সাথে ইসলামী আছে, তারা তো কিছুটা হয়তো মনেই করে যে আমরা একটু ইসলামের নাম নিতে পারবো। বিএনপি কেন করলো তা আমরা বলতে পারি না। তো বিএনপির তরফ থেকে এটা এসছে, একতরফা অভিযোগ করলে হবে না। এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে গুঞ্জন, এটা মানুষজন গুঞ্জন করছে যে জামায়াতের আমির সাহেব আসলে জিতেছেন কিনা ইত্যাদি। তো এইটা কিন্তু আনফর্চুনেটলি ঢাকা 17-র ব্যাপারেও এই গুঞ্জন আছে, যে ওখানে যিনি আমাদের এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই আসনে জামায়াতের প্রার্থীর সাথে জামায়াতের তরফ থেকে, এবং কিছু কিছু ওই আসনের কিছু ব্যক্তিরাও কিন্তু মনে করে যে 4000 ইট ইজ ভেরি ক্লোজ, তো এখানে কোনো ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে কিনা এই অভিযোগ আছে। তো এগুলো অভিযোগ থাকবে, গুঞ্জন থাকবে, আমরা একেবারে প্রমাণ ছাড়া এগুলো নিয়ে কথা না বলাটাই ভালো হবে। আমি এবার আসি প্রোপাগান্ডার প্ল্যানে। বিএনপি প্রোপাগান্ডা করে নাই এই ইলেকশনে, কত উদাহরণ লাগবে? অসংখ্য প্রোপাগান্ডা তারা স্থানীয় এবং তাদের অনলাইনে করেছে। হয়তো দেখা যাবে যে জামায়াত এই ক্ষেত্রে যতটা, জামায়াতের যেটা বলা হয় যে জামায়াতের বটবাহিনী, তারা যতটা অর্গানাইজড হয়তো বিএনপির কমান্ড হয়তো ততটা অর্গানাইজড না, ফলে সবাই তার যার মতো কাজ করার চেষ্টা করেছে। এখন আসেন যে যেটা ইলেকশনের মূল আলোচনা, প্ল্যান, পরিকল্পনা। বিএনপির পরিকল্পনা কি? আমরা কি দেখতে পাচ্ছি ইলেকশনের সময়? আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে শুনলাম যে উই হ্যাভ আ প্ল্যান, বাই হ্যাভ আ প্ল্যান। এখন আমরা কি দেখতে পাচ্ছি? কি প্ল্যান? প্ল্যান হচ্ছে মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকে একজন দলীয় ব্যবসায়ীকে, যিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। এটা তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা শুধু আমরা বলতেছি না, এটা যারা বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকিং খাত সম্পর্কে যারা বিশেষজ্ঞ, তাদের মন্তব্য হচ্ছে এখানে তো সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যার লোন ডিফল্ট আছে, যিনি একজন ঋণ খেলাপি। সেই ঋণ খেলাপিকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসিয়েছেন। টিআইবি বলছে যে নতুন গভর্নর আগে ঋণ খেলাপি ছিলেন, কিন্তু ঋণ খেলাপি হলেই কি তাকে অযোগ্য বলা যায় কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যায়। কারণ বাংলাদেশ আর হ্যাঁ শিডিউল করা হয়েছে, যেটি 10 বছরের জন্য ঋণ খেলাপি বললে একটু খারাপ শোনায়, ঋণ খেলাপি বলে একটু খারাপ শোনায়, আমরা বলতে পারি যে টিআইবি বলছে, রিস্কেডিউল করেছে টিআইবির তথ্য মতে। এখন 10 বছরের জন্য তাকে সময় দেওয়া হয়েছে, এই বিষয়টিও তো এখনো সেটেলড না। আপনি একটা ফ্যাক্টরি চালান, সেই ফ্যাক্টরিতে একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আপনি জানেন যারা গার্মেন্টস ফ্যাক্টরি তাদের সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন এটা খুব সহজ একটা বিষয়। সেই একটা ফ্যাক্টরিতে আপনাকে ঋণ নিয়ে সেই ঋণের আবার খেলাফ করতে হয়েছে, তাকে আপনি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠান? এটা একটা নর্মাল কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান। এটা খুব অন্যায় হয়েছে, উচিত ছিল জামাত ইসলামের একজন লোককে গভর্নর বানানো। এটা না করাতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করি, অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়া ন্যারেটিভ। এখানে যা আলোচনা আমি শুনলাম এটা ন্যারেটিভ। ফ্যাক্টস হইল বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, একটা পদে তার একটা লোককে সে নিয়োগ দিবে, তার জন্য তার মপ করতে হবে কেন? যে কোনো প্রতিষ্ঠানে এখন বিএনপি যদি তার লোককে নিয়োগ দেয়, এই যে ধরেন সিটি কর্পোরেশনে 6 জনকে নিয়োগ দিচ্ছে, আহসান এইচ মনসুরের যেভাবে বিদায়টা হলো এটা কি মপ বলছেন কিনা? সেই যে 6টা সিটি কর্পোরেশনে নিয়োগ হলো এবং সেখানে অনেক পাওয়ারফুল লোকজন ছিল বিগত আমলের,
তো সেইখানে একটা মবও করতে হইল না, আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার জন্য কোথাও কোনো মব করতে হইল না। হ্যাঁ, মব ছাড়াই বিএনপি, এটা একটা সরকার ক্ষমতায় আসলে এটা সারা পৃথিবীতেই, ইউরোপ আমেরিকা যেখানে দেখবেন যে তারা তাদের মতো করে প্রশাসন সেট আপ দেয়, কারণ ওই দলের যে প্ল্যান পরিকল্পনা, তার যে এজেন্ডা, এটা সে বাস্তবায়ন করার জন্য যেই লোকগুলোকে জরুরি মনে করে পোস্টে আপনি কি বলতে চাচ্ছেন ডক্টর আহসান মনসুর গভর্নর হিসেবে যোগ্য ছিলেন না? অবশ্যই যোগ্য ছিলেন ইন্টারিমের জন্য, ওই সময় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, বিএনপির যে প্ল্যান পরিকল্পনার জন্য সে যোগ্য না, এই জন্য তাকে না তো পরিবর্তন করতো না তাকে। তার আমি এখানে ন্যারেটিভসটা আমি বোঝার চেষ্টা করি। আগের দিনও কিন্তু অর্থমন্ত্রীর সাথে উনি দেখা করেছেন, কথা বলেছেন, লম্বা সময় ধরে তারা আলাপ করেছেন। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে হুট করে সকালে মব হবে বিকালে চলে যাবে, এরকম হয় না। এটা আপনারা জানেন সাংবিধানিক পোস্ট। এটা অবশ্যই পূর্ব পরিকল্পনা মতো কাকে নিয়োগ দেওয়া হবে, এটা অনেক 3-4 দিন ধরে আলাপ হচ্ছিল এবং বাংলাদেশ ব্যাংকে যারা কাজ করে তারা জানে, এবং এই মবের সাথে যারা জড়িত তারা বেসিক্যালি নীল দলের লোক, আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পারছি, এবং এখানে গুপ্ত হিসাবে যারা ছিল, যারা নিজেরা এখন বিএনপি প্রমাণ করার জন্য উঠা বইরা লাগছে। এবং বিএনপি প্রমাণ না করলে আপনারা জানেন এখানে যেটা হয় যে এখানে বাংলাদেশে সবাই ক্ষমতার সাথে থাকতে চায়। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2023 সালের হিসাবে $48 বিলিয়ন উন্নতি হয়েছিল। সেখান থেকে 5ই আগস্ট যখন সরকার পতন হলো, শেখ হাসিনার রেজিমের $20 বিলিয়ন নেমে এসেছিল। 2024 সালের 5 আগস্ট $1 দাম বেড়ে দাঁড়িয়েছিল 125 টাকা। দেশের 61টি ব্যাংকের মধ্যে 11টি ব্যাংক দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ছিল। এই অবস্থা থেকে আমাদের আগের গভর্নর ডক্টর আহসান মনসুর 11টি ব্যাংকের যে পতনমুখী ব্যাংক তাদেরকে একসাথে করে মার্জ করার একটা প্রক্রিয়া চালু রেখেছিলেন, এবং তিনি চেষ্টা করছিলেন সেখান থেকে উঠিয়ে নিয়ে আসতে ব্যাংকিং খাতকে ধ্বংসের মুখ থেকে। আপনি বলছেন যে তার এই যে হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো, এটি হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়নি, আগে থেকে প্ল্যান করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো জানলাম সব জায়গা থেকে যে তিনি জানতেনই না এই ঘটনাটি যখন ঘটলো। তার আগের দিনও তিনি অর্থমন্ত্রীর সাথে বৈঠক করছেন, এবং অর্থমন্ত্রী আমি বললাম একটা সাংবিধানিক পোস্টে সকালে একদল লোক বিক্ষোভ করলো আর বিকালে চেঞ্জ হয়ে গেল, ব্যাপারটা এরকম হয় না। এখানে পরিবর্তন হবে, এটা 3-4 দিন ধরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা গুঞ্জন ছিল। ফলে যাদের নতুন করে আমি শেষ করি, অফিশিয়ালি ডিক্লেয়ার করা হতো মবের, আমি আপনাকে বলি এখানে মবের ঘটনাটা আসলো যারা নিজেদেরকে বিএনপি প্রমাণ করে ক্ষমতার সাথে থাকার জোর যাদের প্রয়োজনটা বেশি, তারা এই সুযোগটাকে কাজে লাগাইছে। এবং বিএনপি যেহেতু ন্যারেটিভ পলিটিক্সে দুর্বল, তারা ন্যারেটিভ করে না, ন্যারেটিভ দরকার নাই। ফলে বিএনপি এই লুকটা টাইমটা মিলে গেছে, সার্কুলার, নিয়োগ, মব, মনসুর সাহেবের বিদায়, একেবারে আপনার জয়মা ক্ষীর, পুরা ন্যারেশনটা মিলে গেছে। এইবার একটা লোককে আপনি নিয়োগ দিচ্ছেন, সে নির্বাচন স্টিয়ারিং কমিটিতে ছিল, এইটা তার অযোগ্যতা হইতে পারে না, এটা কোনোভাবে অযোগ্যতা হতে পারে না। সাংবিধানিক পদে দেওয়ার ক্ষেত্রে কেন অযোগ্যতা? বিএনপি সরকার গঠন করছে, বিএনপি তার দলীয় লোক দিবে না? এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠানে আমরা এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হইছে এখন? না, তার মানে আপনি তো এটাতে এগ্রি করছেন ভাই। আরে ভাই, এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি কি উচিত না? ন্যারেটিভ এটা ডেফিনেটলি উচিত। আমি যদি মনে করি জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, 2/3 ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় আসছি, আমি আমার দলের লোক, এখন সেই লোকটা যদি ব্যর্থ হয় ডেফিনেটলি জনগণের কাছে জবাব দিব। আমি তো জামাতের কাছে জবাব দিব না। জামাতের লোক নিয়োগ দিলে ভালো হইতো, নিরপেক্ষ হইতো। সেটাকে দলীয় লোক তো নিয়োগ দিবে, দলীয় লোক। এখন এই যে নিরপেক্ষ মুনাফিকি যেটা তৈরি হয়েছে, এটা ট্রেন্ড, এইটার কারণে এই সমস্যাটা হচ্ছে। শুধুমাত্র একটা দলের পক্ষে থাকলে সে নিরপেক্ষ, বিএনপির হইলে সে দালাল। বিএনপির স্টিয়ারিং কমিটি থাকা তার অন্যায় না। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে সে ঋণ খেলাপি, 17 বছর বিএনপির লোকজন দৌড়ের উপর ছিল। একটা লোককে আপনি নিয়োগ দিচ্ছেন, সে নির্বাচন স্টিয়ারিং কমিটিতে ছিল, এইটা তার অযোগ্যতা হইতে পারে না, এটা কোনোভাবে অযোগ্যতা হইতে পারে না। সাংবিধানিক পদে দেওয়ার ক্ষেত্রে কেন অযোগ্যতা? বিএনপি সরকার গঠন করছে, বিএনপি তার দলীয় লোক দিবে না? এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান তার দলের লোক দিবে না? না, সাংবিধানিক প্রতিষ্ঠানে আমরা এবার জুলাই সনদে পরিষ্কার বলা আছে যে আপনাকে দল নিরপেক্ষ লোক দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন হইছে এখন? না, তার মানে আপনি তো এটাতে এগ্রি করছেন ভাই। আরে ভাই, এখন বাস্তবায়ন তো হয় নাই। না, আপনি কি উচিত না? ন্যারেটিভ এটা ডেফিনেটলি উচিত। আমি যদি মনে করি জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, 2/3 ম্যান্ডেট নিয়ে আমি ক্ষমতায় আসছি, আমি আমার দলের লোক, এখন সেই লোকটা যদি ব্যর্থ হয় ডেফিনেটলি জনগণের কাছে জবাব দিব। আমি তো জামাতের কাছে জবাব দিব না। জামাতের লোক নিয়োগ দিলে ভালো হইতো, নিরপেক্ষ হইতো। সেটাকে দলীয় লোক তো নিয়োগ দিবে, দলীয় লোক। এখন এই যে নিরপেক্ষ মুনাফিকি যেটা তৈরি হয়েছে, এটা ট্রেন্ড, এইটার কারণে এই সমস্যাটা হচ্ছে। শুধুমাত্র একটা দলের পক্ষে থাকলে সে নিরপেক্ষ, বিএনপির হইলে সে দালাল। বিএনপির স্টিয়ারিং কমিটি থাকা তার অন্যায় না। হ্যাঁ, এবং এখানে বলা হচ্ছে সে ঋণ খেলাপি, 17 বছর বিএনপির লোকজন দৌড়ের উপর ছিল, ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ পায়নি। তারপরেও রিশিডিউল করাটা
ডেফিনেটলি প্রশংসাযোগ্য কাজ না। সে ভালো হইতো, এই সমালোচনা আমরা করব, সে এই ঋণের ব্যাপারটা সুরাহা করে তারপরে এখানে নিয়োগ পাইতো এবং নিয়োগ পাওয়ার পরে আমরা দেখবো সে তার পারফরমেন্স কেমন হয়। সে যদি ভালো না করে ডেফিনেটলি আমরা ধরবো, সমালোচনা আচ্ছা, করবো, আমার কিন্তু প্রশ্নটা নিয়োগ হচ্ছে- দেওয়ার মধ্য দিয়েই যেই নাটক রচনা করা হচ্ছে, এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, ভয়ঙ্কর অন্যায়। এটা ভয়ঙ্কর অন্যায় ইন এ সেন্স যে আপনি আপনার এখানে যারা এই যে ধরেন মব যেটাকে বলতেছি আমরা, যারা করলো তাদেরকে আপনি বিচারের আওতায় আনার জন্য দাবি তুলেন, জি হোক বিএনপির লোক, হোক নীল দলের লোক, হোক যে দলের লোক, দাবি তোলেন, 1 নাম্বার। 2 নাম্বার হইল এই লোকটাকে নিয়োগ দিয়ে অন্যায় করে নাই, বরং যে অবস্থায় অর্থনীতি আমাদের আছে এবং এখানে কর্মসংস্থান, বিএনপির জন্য চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। যদি বিএনপি ফেল করে এই লোকের কারণে, সে দায়ভার বিএনপিকে নিতে হবে, বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হবে, বিএনপি টেনশন বেশি। এখন আপনি যেভাবে এটা ন্যারেটিভ তৈরি করতেছেন যে এই লোক নিয়োগ দেওয়াটাই একটা মানে অপরাধ করে, নো, এটা অপরাধ হইতে আমার পারে না। প্রশ্নটা এটা হচ্ছে, আমি যদি স্বাভাবিক বিএনপির প্রক্রিয়া। কেউ যদি থাকতো, আমি একই প্রশ্ন তার কাছেও করতাম যে ডক্টর আহসান এইচ মনসুর কি যোগ্য ব্যক্তি ছিলেন না গভর্নর হওয়ার জন্য, যে Definitely বিএনপিকে যোগ্য এসে ব্যক্তি ছিলেন না, নাহলে তো মোস্তাফিজুর বিএনপি তারা রহমানকে নিয়ে সরাইতো আসতে না। হতো। যোগ্য ব্যক্তি ছিলেন না, যোগ্য হলে তো সরাইতো না তাকে। যোগ্য ব্যক্তি ছিলেন না ইন আ সেন্স যে বিএনপির যে প্ল্যান, বিএনপির যে পরিকল্পনা, সে বিএনপি তো একটা ম্যানিফেস্টো দিছে, সে কি সংস্কার করবে, কি করতে চায়, সেই প্রতিশ্রুতি মোতাবেক জনগণ তাকে নির্বাচিত করছে। সেই আলোকে যাকে যোগ্য মনে করছে তাকে সে নিয়োগ দিচ্ছে, আচ্ছা, পরিষ্কার।